আহত মোবারক মিয়ার চাচাতো ভাইয়ের করা মামলায় ৩৩ নম্বর আসামি করা হয় মঞ্জুর আহমেদ মজুমদারকে। তিনি থাকেন উত্তরায়, পেশায় ব্যবসায়ী। পল্টনের একটি হত্যা চেষ্টায় মামলায় তাকেও আসামি করা হয়েছে। মঞ্জুর আহমেদ জানান, তিনি জানতেন না তিনি কোন মামলার আসামি। হঠাৎ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার কাছে মামলার কপি পাঠানো হয়। মেসেজে লেখা হয়, পল্টনে একটি হত্যা চেষ্টা মামলায় আপনি হুকুমের আসামি, সাবধানে থাকেন। পরে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেয়া হলে জানানো হয় টাকা দিলেই মামলা থেকে নাম প্রত্যাহার করা হবে। এই ধরনের অসত্য একটা ভুয়া গায়েবী মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে অনলি ফর চাঁদা ইস্যুর জন্য। তারা এই মামলা বাণিজ্য করে অনতি বিলম্বে এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের জন্য আমি আবেদন জানাচ্ছি। মঞ্জুর আহমেদ কিভাবে আসামি হন এমন প্রশ্ন স্থানীয়দেরও। কিন্তু বেঁচে থেকেও কি শান্তিতে থাকতে পারবো না? এর জন্য কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল? আমরা আসলে পরিত্রাণ চাই। আমরা কেন এইভাবে মজলুমের শিকার হব? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা আগেও কামনা করছি, এখনো কামনা করি। আমরা চাই যে আমরা স্বাধীনভাবে বাঁচতে, কোনো চাঁদাবাজ যাতে আমাদেরকে কোনোভাবেই ঘায়েল না করতে পারে। গেল ২৪শে জানুয়ারি ৪৯ জনকে আসামি করে নাহিদ আল মামুন নামের এক ব্যক্তি মোবারক মিয়ার চাচাতো ভাই পরিচয় দিয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কে এই নাহিদ আল মামুন? মামলার এজাহারের ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বরের সূত্র ধরে অনুসন্ধানে নামে ডিবিসি নিউজ। সরাসরি দেখা করার জন্য ফোন দেয়া হয় মামলার বাদী নাহিদকে। তিনি কখনো অসুস্থ, আবার কখনো ব্যস্ত আছেন বলে কেটে দেন ফোন। আপনার চাচাতো ভাই কোথায় আছে? 104F1 কোনটা? এবার নাহিদ আল মামুনের এজাহারে যে ঠিকানা ব্যবহার করেছেন সেখানে যায় ডিবিসি নিউজ, কিন্তু এ নামের কোনো অস্তিত্বই মেলেনি। বাড়ির মালিক আর স্থানীয়রাও চেনেন না এ নামের কাউকে। 14-15 বছর আমি এই গলিতে, এই যে 104/1 সরকার হাউসে, কিন্তু আমি কখনো ওনারা দেখি নাই এখানে। আমরা তো এখানকার, আমরা যদি না এটা বুয়া টেকে না দিই মানুষের থেকে এই জিনিসটা করতেছে ভাই, টাকাটুকু আদায় করতেছে। মামলার বাদী নাহিদ আল মামুনের খোঁজে টানা 2 দিন গিয়েও না পেয়ে আবার তাকে ফোন দেয়া হলে আর ধরেননি। নাহিদ আল মামুন মামলার এজাহারে নিজের যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন তাও যাচাই করে ডিবিসি নিউজ। অনুসন্ধানে বেরিয়ে আসে এক নারীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করছেন নাহিদ। মামলার বাদী নাহিদকে না পেয়ে এবার তার চাচাতো ভাই আহত মোবারক মিয়ার খোঁজে ডিবিসি নিউজ। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখা মেলে মোবারক মিয়ার। জানা যায় মোবারকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় অটোরিকশা চালান। 23 আগস্ট সন্ধ্যায় পুলিশের ছোড়া গুলিতে আহত হন। মোবারককে প্রশ্ন করা হয় নাহিদ আল মামুন নামের তার কোনো চাচাতো ভাই আছে কিনা। তিনি জানান, ভাই তো দূরের কথা, কোনো আত্মীয়ও নেই। তাকে আহত দেখিয়ে যে মামলা করা হয়েছে তাও তিনি জানেন না। এই যে ছবিটা আপনাকে দেখালাম, এই ছবিটাকে মানুষটাকে কি আপনি চেনেন? না, চিনি। আমি দেখি নাই, আমার বাড়িতে ব্রাহ্মণবাড়ি, আমার লগে তো কোনো যোগাযোগ করে নাই। চাচাতো ভাই নাকি খালাতো ভাই আমি তো জানি, চিনি। পরে কথা হয় মোবারক মিয়ার বোন সোমার সাথে। বাদী নাহিদ আল মামুনের জাতীয় পরিচয়পত্রের ছবি দেখালেও তিনি চেনেন না। এরই নাম তো নাহিদ আল মামুন। না না, এই ছেলে না, আমার চাচা ভাই। এই ছেলেই তো মামলাটা করছে, দেখেন আপনি। না, ও না তো। পুলিশ মহাপরিদর্শক বলেন, কিছু অসাধু ব্যক্তি জুলাই আগস্টের মামলার নামে চাঁদাবাজি করছে। তাদের তথ্য পুলিশকে জানানোর পরামর্শও দেন তিনি। এরকম টাউট টাইপ লোক তারা পুলিশের সাথে ডিসকাস করে আসামিকে ভয় দেখিয়ে যে আপনার নামে তো মামলা আছে, তো টাকা দেন, আপনারটা বাদ দিয়ে দিব। এগুলো কাউকে টাকা পয়সা দিয়েন না, নিরীহ হলে আপনাকে গ্রেফতার করার কোনো সুযোগই নাই। যদি এরকম কোনো কিছু বুঝেন যেন আমাদেরকে জানান আর কি, যে এরকম আমাকে কেউ টাকা চাচ্ছে অথবা ইয়ে করছে। মামলায় ব্যবহার করা নাহিদ আল মামুনের নম্বর হোয়াটসঅ্যাপে ব্যারিস্টার কবির নাম দেয়া। আর এরকম ভুয়া আইনজীবী পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। এটা ক্রিমিনাল অফেন্স। সে প্রকৃত অ্যাডভোকেট না হয়েছে, প্রতারণা করলো মানুষের সাথে। এই যে প্রতারণা করলো, এটার বিচার সংশ্লিষ্ট বার যদি তাকে ধরতে পারে তারাও করতে পারে, অথবা বার কাউন্সিলেও রেফার করতে পারে। দেশের মানুষ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন
সেজন্য আইনজীবী সমিতিগুলোতেও নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তাহলে তারা বার কাউন্সিলে তারা আবেদন করতে পারে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। যানজটের কারণে প্রতি বছরই আর্থিক ক্ষতি ও কর্মঘণ্টা নষ্টের হিসাব নিকাশ করা হয়, তবে এর থেকে উত্তরণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ফলে প্রতিদিনই বাড়ছে আর্থিক ক্ষতি ও কর্মঘণ্টা নষ্টের বড় সমীক্ষা। এভাবে অনড় থমকে আছে ঢাকা মহানগর। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদন বলছে, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে ৮০ লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি দিনে ১৫০ কোটি টাকা, যা বছরে ৫৫,০০০ কোটি টাকার বেশি। এর মধ্যে দিনে শুধু ১৩৭ কোটি টাকা কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে। অন্য এক গবেষণায় দেখা যায় ২০০৪ সালে ঢাকার রাস্তায় প্রতি ঘন্টায় গাড়ির গতিসীমা ছিল গড়ে ২১.২ কিলোমিটার, আর ২০২৫ সালে এই শহরে পিক আওয়ারে যানবাহনের গতি ঘন্টায় ৪.৫ কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়ে কম। ঢাকার ২ সিটিতে ১১০টি নির্ধারিত বাস স্টপেজ করে দিয়েছে ট্রাফিক বিভাগ, তারপরও নির্ধারিত স্থানে বাস থামে না। যদি ফিক্স করা থাকতো যে এখানে বাস থামবে এখানে, তাহলে তো আমরা ওখানেই বাস স্টপে গিয়ে দাঁড়ায় থাকতাম, কিন্তু এখন দেখা গেছে যে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। বাবা এখন যাত্রী এভাবে আসে, দৌড় দিয়ে আসেন, কি করবো এখন? আমরা চাই যে নির্দিষ্ট স্টপেজে সব যাত্রী দাঁড়ায় থাকুক, আমরাও যাতে নির্দিষ্ট স্টপেজ থেকে যাত্রী উঠাইতে পারি। মুক্তির উপায় নিয়ে কথা বললেন ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। আইনের প্রয়োগ করতে গিয়ে দেখা যায় মানুষের অসহযোগিতা এবং ক্ষেত্র বিশেষে অসচেতনতা। যারা চালক, যারা যাত্রী, পথচারী সবাই যদি একটু সহযোগিতা করতো, আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে আরও বেশি সুশৃঙ্খল এবং উন্নত অবস্থায় নিয়ে যাওয়া যেত। বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, যানজট বৃদ্ধির প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি আর পাবলিক বাস কম থাকা। সড়কের পরিমাণ কম, সেখানে দরকার ছিল যে আমার একটা সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা। পৃথিবীর কোনো দেশ শুধুমাত্র অবকাঠামো তৈরি করে যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি। অবকাঠামোর পাশাপাশি দরকার আছে নীতির পরিবর্তন। এই পলিসি বা নীতির আমরা কোনো পরিবর্তন কিন্তু দেখিনি। ফলে ঢাকার যে গড় গতিবেগ এটা কমতে কমতে আমরা দেখছি প্রায় 4.5-5 কিলোমিটারে নেমে এসেছে। যেহেতু গণপরিবহন নাই, এখানে ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল এবং পায়ে চালিত রিক্সা অনেকটাই অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বেড়ে গেছে। পরিবহন নিয়ে কাজ করা বুয়েটের শিক্ষক ডক্টর শামসুল হক জানান, যানজট সমস্যাটি বহুমাত্রিক। গণপরিবহন হওয়া মানে হলো যানজটটাকে দূর করার একটা সুন্দর টেকসই দাওয়াই। সুতরাং আমার মনে হয় পেইনফুল হলেও সুদূর প্রসারী চিন্তা হবে যে আমার ফ্লাইওভারগুলি সরিয়ে আমি গণপরিবহনের বিচরণ ক্ষেত্র তৈরি করব এবং গণপরিবহনটাকে চালানোর জন্য একটা পেশাদারি অর্গানাইজেশন করে নিব, তাহলেই কিছুটা সম্ভাবনা আছে। ঢাকার যানজট কমাতে বাস সেবা আরও বিস্তৃত ও উন্নতির পাশাপাশি রেলে যাত্রী পরিবহন বাড়ানো, ব্যক্তিগত গাড়ি কমানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। মোহাম্মদ ইউনুস। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর প্রবাসীদের হয়রানি বন্ধে বিদেশি বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশনকে নানা নির্দেশনা দেয়া হয়, কিন্তু বাস্তবে এসব নির্দেশনা পাত্তা না দেওয়ার অভিযোগ প্রবাসীদের। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের পাসপোর্ট সহ নানান জটিলতায় পড়তে হয়। মালয়েশিয়া প্রবাসীদের অভিযোগ, হাইকমিশন এসব সংকট নিরসন না করে উল্টো হয়রানি করে। আমার বলতে আছে ইমার্জেন্সি আমার বইটা দিলে আমার বই ভিসাটা রিনিউ হবে, কিন্তু আমি অন পর্যন্ত বই হাতে পাইতেছি না। বর্তমান সময়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন ব্যবস্থা খুবই কঠোর হয়েছে বাংলাদেশিদের বা অন্যান্য প্রবাসীদের ক্ষেত্রে। সামান্য একটা পাসপোর্ট রিনিউর ব্যাপারের জন্য যদি তারা সারা জীবনের জন্য মালয়েশিয়া ছাড়তে হয়, তাদেরকে জেল কাটতে হয়, এই দায়ভার আসলে কে নিবে? অক্টোবরে পাসপোর্ট করতে দিছি, এখনো পর্যন্ত পাসপোর্টটা অনলাইনে হয় না। ইভেন কি ইএসকেলও আমাদেরকে কোনো সহযোগিতা করতেছে না, আমরা কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে পারতেছি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, পাসপোর্ট সহ সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। বাংলাদেশ সবসময় নিরাপদ এবং রেগুলার ইমিগ্রেশন বা মাইগ্রেশন এটা সমর্থন করে। আমি আশা করি যে এর মাঝখান থেকে হয়তো একটা ভালো সমাধান বের হয়ে আসবে। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা জবাবদিহিতা না থাকায় হয়রানির ঘটনা ঘটছে।
আসলে গুরুত্বটা আমরা কাকে দিচ্ছি? আমরা কি আসলে আমাদের প্রবাসীদেরকে গুরুত্ব দেই? আমি মনে বলছি কাগজে কলমে আসলে কত লোক যেতে পারলো, কত রেমিটেন্স আসলো, সেটা নিয়ে আমরা যতটুকু ভাবি, তার তুলনায় সেই মানুষগুলোর যে মানবিক মর্যাদা সেটুকু আমরা দিই না বলি আমরা দেখি তার পাসপোর্ট, টিকিট, মেডিকেল সব জায়গায় হয়রানি। হাইকমিশনের সেবা নিতে গিয়ে আর যেন হয়রানি ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সাতক্ষীরার 100 শয্যার সদর হাসপাতালটি ভুগছে চিকিৎসক সংকটে। দীর্ঘদিন ধরে সার্জারি, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক্স, চক্ষু বিভাগ সহ 12টি গুরুত্বপূর্ণ পদে নেই চিকিৎসক। মাত্র 10 জন চিকিৎসক দিয়ে পরিচালিত হচ্ছে এই হাসপাতাল, যেখানে প্রতিদিন ভর্তি থাকে প্রায় 200 রোগী। আরও 400 থেকে 500 রোগী চিকিৎসা নিতে আসেন বহির্বিভাগে। 13টি কনসালটেন্ট পদের বিপরীতে রয়েছে মাত্র 5 জন জুনিয়র কনসালটেন্ট। জরুরি বিভাগে 3 জন মেডিকেল অফিসারের মধ্যে সবকটি পদই শূন্য। কোনো প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট না থাকায় সেবার মান তলানিতে। রোগী ও স্বজনদের অভিযোগ, ডাক্তার না পাওয়ায় নার্স থেকেই নিতে হচ্ছে সেবা। জরুরি অপারেশন বন্ধ থাকায় বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। দেখুন, আমাদের ডাক্তার তো একজন রয়েছে, এখন প্রতিদিন সকালে আসে 12টার দিকে আসি, আর আসে না। এত বড় একটা হসপিটাল, মাত্র ডাক্তার হয়তো একটাই ডাক্তার আছে এখানে, আর অনেক রোগী আছে এখানে, অনেক দূর থেকে আসছে, কিন্তু তারা দেখাতে পারছে না। আমাদের গরিব মানুষ অন্য জায়গায় ফ্রিতে ডাক্তার দেখাতে পারিনি, আমরা সরকারি হাসপাতালে আসি। কিছু ডাক্তার থাকলেই আমাদের গরিব মানুষের জন্য খুব উপকার হইতো। জনবল সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান না পাওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। মূল সমস্যা হচ্ছে যে হাসপাতালে যে সেবা দেওয়া হয় সেখানে সার্জারি, মেডিসিন এবং গাইনি কনসালটেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই 3টা পদ নাই। আমরা বারবার যোগাযোগ করছি, রোগীদের তুলনায় আসলে ডাক্তারের সংখ্যা আমাদের খুবই কম। হাসপাতালটি জনবল সংকট দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগের কোবাল্ট-60 রেডিওথেরাপি মেশিন অচল হয় 2015 সালে, আর সেটিকে অকেজ ঘোষণা করা হয় 2019 সালে। ফলে 9 বছর ধরে বন্ধ ক্যান্সার আক্রান্ত রোগীর প্রধান চিকিৎসা রেডিওথেরাপি। অসচ্ছল রোগীর পক্ষে বেসরকারিভাবে কিংবা ঢাকায় গিয়ে থেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না, বাড়ছে মৃত্যু ঝুঁকি। আসলে ডাক্তার রেডিওথেরাপি দিয়েছে, কিন্তু আমাদের সামর্থ্য না থাকার কারণে ঢাকাতে যেতে পারি না। এই রেডিওথেরাপি না থাকার কারণেই অনেক রোগী বিভিন্ন সমস্যায় অর্থনৈতিকভাবে সঠিক চিকিৎসা পাইতেছে না, যার কারণে তারা অকালে মৃত্যুবরণ করতেছেন। কেমোথেরাপির 21 দিন পর রেডিওথেরাপির নিয়ম থাকলেও মহাখালীতে সিরিয়াল পাওয়া যায় 8 মাস পর। রেডিওথেরাপি প্রয়োজন এখনই এই মুহূর্তে, সেই পেশেন্টের 9 মাস পরে সিরিয়াল সে পায় মহাখালীতে ঘুরে। বরিশালে ব্যবস্থা নেই শেরেবাংলায়, যার জন্য আমরা ঢাকা মহাখালীতে গেছি রেডিওথেরাপির জন্য আমরা চেষ্টা করছি, তখন আমরা সিরিয়াল পাইছি 7 থেকে 8 মাস পর। মেশিনের জন্য একাধিকবার চাহিদাপত্র দেয়া হলেও মেলেনি বরাদ্দ। এই সরকারি চাহিদা চায় আমাদের কাছে, আমরা দিয়ে যাই, কাগজের পর কাগজ স্তূপ আছে আমাদের কাছে, কিন্তু আসলে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো মেশিন বরাদ্দ দেওয়া হয় নাই। সরকার থেকে 4টি কোবাল্ট মেশিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও তা না পাওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। শুধু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল না, আরও বেশ কয়েকটা হাসপাতালে কিন্তু মেশিনগুলো দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের মেশিন নষ্ট হয়ে আছে। গভর্নমেন্ট 4টা মেডিকেল কলেজে মেশিন দেওয়ার প্ল্যান করেছিল, বাট সামহাউ ওটা বন্ধ হয়ে আছে। হয়তো খুব শীঘ্রই চালু হবে কিনা আমি জানি না, হয়তো হয়ে যেতে পারে। সমীক্ষা বলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 বছরে 780টি ক্যান্সার রোগীর 51 ভাগই ছিল পুরুষ, যার 32.25 ভাগ ফুসফুসে ও 49 ভাগ নারীর মধ্যে 36.32 ভাগ স্তন ক্যান্সারে আক্রান্ত। ডিবিসি নিউজ ডেস্ক। পানামা খাল, যা পুনর্দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনই প্রকাশ্যে পানামা খাল পুনর্দখলের হুমকি দেন ট্রাম্প। অভিষেকের দিন ট্রাম্প তার বক্তব্যে পানামা খাল নিয়ে 2টি অভিযোগের কথা উল্লেখ করেন। একটি, খাল ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি হারে শুল্ক আদায়, ও অন্যটি খালের উপর চীনের প্রভাব। আমরা যেভাবে পানামাকে উদার হাতে সাহায্য করেছি, তা সত্ত্বেও পানামা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে হারে শুল্ক আদায় করে তা হাস্যকর।
এদিকে ট্রাম্পের এই হুমকির জবাবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সাফ জানিয়েছেন এটি পানামার সম্পত্তি এবং ভবিষ্যতেও থাকবে। লাতিন আমেরিকার দেশ পানামায় অবস্থিত এই খালের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় 1903 সালে স্বাধীন দেশ হিসেবে পানামা প্রজাতন্ত্র আত্মপ্রকাশ করলে পানামা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সই হয়, যার আওতায় 10 মাইল দীর্ঘ একটি ভূখণ্ড মার্কিন নিয়ন্ত্রণে চলে যায়। এর বিনিময়ে অর্থ পায় পানামা, আর যুক্তরাষ্ট্র পায় এই খাল খননের অধিকার। যুক্তরাষ্ট্রের নির্মিত এই খালটি 1914 সালে প্রথম চালু করা হয়। এরপর 1977 সালে দেশটি পানামার সাথে করা চুক্তির ভিত্তিতে 1999 সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে পানামা খাল নিয়ন্ত্রণ করে। এরপর তা চলে যায় পানামার দখলে। সম্প্রতি নিরপেক্ষ চুক্তি পানামা ভঙ্গ করে চীনকে খাল পরিচালনা করতে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। তবে তার এই অভিযোগ নাকচ করে দিয়েছেন মুলিনো। অন্যদিকে ট্রাম্পের হুমকির পরেই শনিবার প্রথম বিদেশ সফরে পানামায় গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন চীন ও চীনা ব্যবসার সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। শুধু তাই নয়, পানামা যদি অবিলম্বে চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ বন্ধে ব্যবস্থা না নেয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে ওয়াশিংটন। মার্কো রুবিওর এই সফরের প্রতিবাদে পানামা সিটিতে বিক্ষোভে নেমেছে জনতা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।